গতবার যে টপিকটা নিয়ে আমরা কথা বললাম কমিউনিকেশন স্কিল, ডিসকাশনটা ভালোই ছিল, আমার কাছে ভালো লেগেছে। ডিসকাশনের মাধ্যমে অনেক ইনফরমেশন আমরা জানাতে পেরেছি। এবার পরের টপিকটা নিয়ে আমরা কথা বলি, সেটা হচ্ছে নেগোসিয়েশন স্কিল। তো আজকে সেটা নিয়ে শুরু করো, কি বলা যায় আমাদের। ফার্স্টেই নেগোসিয়েশন স্কিলটা কি সেটা নিয়েই বলি। মূলত আমরা বেটার ডিসকাশনের মাধ্যমে, মানে ক্লায়েন্ট এবং আপনার মধ্যে একটা বেটার ডিসকাশনের মাধ্যমে একটা বেস্ট রেট ডিসাইড করা, যেটার মাধ্যমে আপনিও স্যাটিসফাই যে আপনি মানে প্রপার রিটার্নটা পাচ্ছেন এবং ক্লায়েন্টও খুশি যে সে বেটার ভ্যালু ফর মানিটা পাচ্ছে। বাট এই ক্ষেত্রে দেখা যায় যে মানে আমাদের নেগোসিয়েশনের ক্ষেত্রে আমাদের কিছু গ্যাপ থেকে যায়, বা আমরা হয়তো বা এটা ইউজ টু না যে নেগোসিয়েশন কিভাবে করতে হয় মানুষের কাছে। এটা কি এক ধরনের টাকা চাওয়া হয়ে যায়, বা মানে নিজেদের মধ্যে অনেক জড়তা কাজ করে ইনিশিয়ালি নেগোসিয়েশনের ক্ষেত্রে। তো এটা নিয়ে আমরা ফার্দার আরো ডিসকাস করবো আজকে। আচ্ছা, যেহেতু জড়তার কথাটা তুমি বললা, নর্মাল লাইফের সাথে আমি রিলেট করি, আমি ফ্রিল্যান্সিং এর দিকটাতে না যাই। যে জবের সময় যখন ইন্টারভিউতে যাই, আমাদেরকে বলা হয় যে আপনার এক্সপেক্টেড স্যালারি কত। সেখানেও দেখা যায় যে আমার ক্ষেত্রে একটা এই কাজ করতে চাই, আসলে কত বলবো আমি কি যেটা বলবো সেটা কি আসলে ওদের যেটা দিবে সেটার থেকে কম, নাকি আমারটা বেশি শুনে ওরা আবার আমাকে জব দিবে না। মানে এক ধরনের কেমন কেমন লাগা জানি কাজ করে। তো ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রেও তো সেম ইন্টারভিউটাই আমাদের দিতে হয়, এবং সেক্ষেত্রে হ্যাঁ, তো কাজের ধরনটা বুঝে সে অনুযায়ী দামাদামি করবো। আমি এখন $5 বলবো না $10 বলবো। তো এটা কিভাবে আমি আইডেন্টিফাই করবো যে আসলে আমার কত চাওয়া উচিত? আচ্ছা, জবের ব্যাপার যেহেতু আসছে, সেক্ষেত্রে দেখা যায় কি আমি যখন একটা জব ইন্টারভিউ দিচ্ছি, ইনিশিয়ালি আমরা কি করি, একটা শর্ট রিসার্চ করি অ্যাটলিস্ট, যে এই ধরনের মার্কেটে বা এই ধরনের জবে মানে কেমন অ্যামাউন্ট হতে পারে। তো মানে এটা আমি ধরে নিতেছি যারা প্রপার প্রিপারেশন নিয়ে যাচ্ছে তারা অবশ্যই এই জিনিসটা করে। তো আমরা কিন্তু একটা রেঞ্জ অলরেডি আইডেন্টিফাই করতে পারি। ধরেন সাপোজ আপনি যদি অ্যাসোসিয়েট হন বা এক্সিকিউটিভ হন, কিছু কিছু পজিশনে দেখা যায় যে ওনারা 30 থেকে 40,000 দেয়, আবার কিছু কিছু কোম্পানি আছে এটাকে 50 থেকে 60,000 দেয়। বাট আপনি যদি ওই রিসার্চটা না করেন, আপনি কিন্তু জানেনই যে ওই জবের ভ্যালুটা অ্যাকচুয়ালি কত ওই কোম্পানিতে। সো এখানে কিন্তু আপনার ওই ইনিশিয়াল রিসার্চটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর টু নো যে এই পজিশনে বা এই কাজের এক্সাক্ট ভ্যালুটা কত। এখন যদি আমি জেনে যাই সেক্ষেত্রে কি হবে, ধরেন সাপোজ আমি পরের কোম্পানিটার কথা বলি, যেখানে হলো 50 to 60,000 টাকা হলো কোম্পানির বাজেট ওই পজিশনের জন্য, যেটা আপনি জানেন না, এবং এই সেম পজিশনে অন্য কোম্পানিতে 30 to 40,000 হয়। এখন আপনার যদি আপনার কোয়ালিটি বা আপনার কাজের এক্সপিরিয়েন্সের প্রতি যখন ওই কনফিডেন্সটা থাকবে এবং আপনার মধ্যে যদি ওই ইনফরমেশনটা থাকে, মানে আপনি যদি কালেক্ট করতে পারেন যে এরকম রেঞ্জে, দেন কিন্তু আপনি জব ইন্টারভিউতে প্রপারলি যখন আপনি রেসপন্স করবেন এবং অ্যাট দ্য এন্ড যখন স্যালারির ব্যাপারটা আসবে, আপনি কিন্তু একটা ভালো অ্যামাউন্ট ক্লেম করতে পারবেন যে আই শুড গেট 60,000 অর লাইক 55,000, একটা ওই রেঞ্জের মধ্যে একটা অ্যামাউন্ট আপনার বলার সাহস থাকবে। আর যদি আপনি এটা নাই জানেন, তখন কিন্তু আপনার মধ্যে একটা ভয় কাজ করবে এবং আপনি 30,000 বা 40,000 চেয়ে বসবেন। দেন এখানে কিন্তু দুইটা রিস্কই থাকবে, হতে পারে ওনারা আপনাকে হায়ারই করবে না, কারণ ওনাদের টার্গেট হলো বেটার কোয়ালিটি। সো এই প্রাইস কিন্তু কোয়ালিটি ইন্ডিকেট করে। আমরা ইউজুয়ালি আপনি দেখেন, ধরেন আপনি কোয়ালিটি যখন কম্পেয়ার করেন, আপনার মাথায় ইনিশিয়ালি একটা কিন্তু প্রাইস দিয়ে ইন্ডিকেশন আসে যে হ্যাঁ এটা প্রাইস বেশি মানে ইট শুড বি এ বেটার কোয়ালিটি। নট অলওয়েজ, আমি বলবো না যে সব ক্ষেত্রেই, বাট এটা একটা ইন্ডিকেশন যে মানে এটা একটা ভালো কোয়ালিটি দিচ্ছে। সো ওইখানে ওই জবের ক্ষেত্রে যেটা বোঝা যাচ্ছে, যে আমি যেটা বুঝাইতে চাইতেছি, যে আপনার মধ্যে যদি ওই পটেনশিয়ালটা থাকে, আপনি যদি ইনিশিয়াল প্রিপারেশন ঠিকভাবে নেন, দেন কিন্তু আপনি বেস্ট রেটটা এখান থেকে নিতে পারতেছেন। এখন ধরেন সাপোজ আপনাকে তারা ওনারা হায়ার করলো লোয়ার রেটে, দেন আপনি যখন 2 মাস 4 মাস পর আপনি রিয়ালাইজ করবেন, ওকে এই পজিশনে তো আসলে আমার 50,000 60,000 টাকা পাওয়া উচিত, বাট আমি পাচ্ছি 30 to 40,000। দেন আপনার মধ্যে একটা মানে ডিসস্যাটিসফ্যাকশন কাজ স্টার্ট করবে, এবং মানে ওই জবে আপনার ভালো লাগবে না। দ্যাট মিনস কি, এটাতে নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু অনেকভাবেই আসতেছে। আপনি বেনিফিটও কম পাচ্ছেন, আপনার জবে মানে ডিসস্যাটিসফ্যাকশন চলে আসবে, এবং ওই ক্যারিয়ারটা আপনার কন্টিনিউ করতে অনেক কষ্ট হবে। এবং ওই কোম্পানিতে যদি আপনি আপনার পজিশন গ্রো করতে চান, সেখানে কিন্তু ওই অ্যামাউন্টের উপরে বেস করে কিন্তু গ্রোটা হবে। সো অন্যান্যদের চাইতে আপনার গ্রোথ রেটটাও একটু কম থাকবে। তো এটা হলো একটা পার্ট। এবার আসি ফ্রিল্যান্সিং এর সাথে একটু রিলেট করি। ফ্রিল্যান্সিং এ কিন্তু কাইন্ড অফ জবের ব্যাপারই আসতেছে। এখানেও কিন্তু আপনাকে ইন্টারভিউ দিতে হইতেছে প্রত্যেকটা ক্লায়েন্টের সাথে। এখন যখন আমরা ক্লায়েন্টের সাথে ইন্টারভিউতে যাচ্ছি, তখন কিন্তু ইনিশিয়াল স্টেজে আমাদেরকে কিন্তু প্রুভ করা লাগতেছে যে হোয়াই আই ক্যান ডু দিস জব, মানে আমার মধ্যে কি কি স্কিলস বা কোয়ালিটি আছে, যেটার মাধ্যমে আমি ওনাদেরকে কনভিন্স করতে পারতেছি যে এই কাজটা আমি করতে পারবো। এখন যখন আমি এটা এস্টাবলিশ করতে পারতেছি যে হ্যাঁ আমি এটা করতে পারবো, এবং উনিও ট্রাস্ট করতে পারতেছে, দেন কিন্তু
ওনাদের জন্য, বিশেষ করে ফরেন ওয়ার্ল্ডের জন্য, ওনারা অ্যামাউন্টটা কিন্তু এত স্ট্রংলি কি করেন, সেক্ষেত্রে ওনারা বলেই দিবে যে আমার এত টাকা বাজেট, এর বাইরে আমি যাব না। দেন আপনার কিন্তু ওই বাজেটের মধ্যে আপনাকে এগ্রি করা লাগবে, নাথিং টু ডু। বাট যদি আপনার ওপেন বাজেট হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি ওইখানে একটা অ্যামাউন্ট ক্লেম করতে পারবেন, এবং সেই জায়গাটাতেই হলো আমাদের উইকনেসটা কাজ করে। আমি ওইটা নিয়ে আপনাদেরকে এখানে পুশ করতে চাচ্ছি যে ইফ ইউ হ্যাভ দ্য কোয়ালিটি, ইফ ইউ নো যে আপনি এখানে বেস্ট সার্ভিসটা দিতে পারতেছেন, দেন কেন আপনি প্রপার রেটটা চাইতে পারবেন না? আমি একটা জিনিস বুঝতে পারি বা কনসিডার করতে পারি, সেটা হলো ইনিশিয়াল স্টেজে যখন আমরা বিগিনার একদম, যখন আমরা ফ্রিল্যান্সিং এ প্রোফাইল খুলতেছি, তখন হয়তো জব অনবোর্ড করার জন্য আমরা অনেক কাজে লোয়ার রেটে বিট করি বা লোয়ার রেটে কাজ করতে চাই। তো এখানে ওই ইনিশিয়াল স্টেজটাতেও আমরা কিন্তু দুইটা ভাগে বিভক্ত। একজন হলো ধরেন একদম ফুললি প্রিপেয়ার্ড হয়ে ফ্রিল্যান্সিং এ আসছে, আর একজন হলো তাড়াহুড়ো করে ফ্রিল্যান্সিং এ আসছে। এখন দুইজনের ক্ষেত্রে কিন্তু দুইটা ইম্প্যাক্ট আসতেছে যদি আমরা প্রপার রেটটা না নিতে পারি। ফার্স্টের জন, যে যদি আপনি কোনো প্রিপারেশন ঠিকভাবে না নিয়ে যদি মার্কেটে চলে আসেন, সেক্ষেত্রে যেটা হবে, আপনি হয়তো ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন এস্টাবলিশ করে ফেলছেন এবং নেগোসিয়েশনে চলে গেছেন, এবং আপনি কাজটাও পেলেন, লোয়ার রেট দেন বা হায়ার রেটে দেন, দ্যাট ডাজন্ট ফ্যাক্ট। বাট কাজটা পাওয়ার পরে যদি আপনি কাস্টমারকে স্যাটিসফাই না করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু মানে একটা ব্যাড রিভিউ চলে আসবে, এবং ব্যাড রিভিউ আসার মাধ্যমে যেটা হবে, আপনার কেরিয়ার কিন্তু ওইখানেই একটা ধাক্কা খেয়ে যাবে যদি ফার্স্টে যদি আপনি নেগেটিভ একটা রিভিউ পেয়ে যান। এবং এখানে নেগোসিয়েশনের স্টেজে যদি আপনি নিজেকে আইডেন্টিফাই করতে না পারেন যে আপনি মে বি লেকিং, দেন ইউ শুড ব্যাক অফ। আমি যদি কাজটা না করতে পারি, আমার ওই কাজটা নেওয়া উচিত না। এবার আসি পরের পার্সন, যে ওয়েল প্রিপেয়ার্ড, মার্কেটে আসছেন এবং ক্লায়েন্ট অনবোর্ড করার জন্য ধরুন কমিউনিকেশন এস্টাবলিশ করছেন এবং আপনি প্রুভ করতে পারছেন যে আপনি কাজটা করতে পারবেন। এখন যেটা হইতেছে, আমরা প্রাইসের ক্ষেত্রে যখন যাই, আমাদের মধ্যে একটা ইনসিকিউরিটি কাজ করে বা আমাদের জবটা নেওয়ার জন্য একটা ডেসপারেশন কাজ করে। সেখান থেকে বেশিরভাগ সময় আমরা কি করি, অ্যামাউন্টটা মানে প্রপারলি, ধরেন সাপোজ আমি একটা কাজ 15 পার আওয়ার রেটে করতে পারবো, বা মার্কেটে ওই রেটেই চলতেছে, আমি হয়তো এখানে $10 বিট করে ফেলছি, বা মানে আমি চাইতেই কম চেয়ে ফেলছি, সেক্ষেত্রে তো সে আপনাকে বেশি দিবে না। সো আপনাকে আগেই জাজ করে ফেলতে হবে যে আপনার কাজের ভ্যালুটা কত, এবং সেই অনুযায়ী আপনি রেটটা যদি দিতে পারেন, তাহলে আপনার ফিউচারেও এই কাজে হেল্প করবে। মানে এত ডেসপারেট হওয়া যাবে না যে আমি কাজটা নেওয়ার জন্য আমার যে কোনোভাবেই আমার লোয়ার রেট দিয়ে হলেও কাজটা নিতে হবে। মানে আমি আমার এক্সাম্পলটাই বলি। শুরুতে যেটা হয়েছে, আমি তো মানে কাইন্ড অফ জবের পাশাপাশি এটা করতেছিলাম, মানে ইরেগুলার ছিলাম ফ্রিল্যান্সিং এ। তো ফার্স্টে যখন প্রোফাইল করছি, দেখা গেছে যে আমি খুঁজতেছিলাম যে আমার রিলেভেন্ট কাজের সাথে কি কি আছে। তো এক্সেল বেসড কিছু কাজ দেখা যাচ্ছে যে মানে হয়তো সবাই অ্যাপ্লাই করবে না, তো একটু হার্ড জব। আমি কিন্তু ওইগুলোতে অ্যাপ্লাই করছি, বাট সেক্ষেত্রে দেখা গেছে যে আরেকটা ফ্যাক্ট কাজ করছে, ওইখানে আওয়ারলি রেটগুলোতে আমি অ্যাপ্লাই করতাম না। আওয়ারলি রেটগুলোতে কেন অ্যাপ্লাই করতাম না? কারণ আওয়ারলি রেট আমার কিন্তু একটা রেট ফিক্স করে দিতেছে যে আমি পার আওয়ার এত রেটে কাজ করি। তো আমি ওখানে যে টেকনিকটা ফলো করছি, আমি ফিক্সড রেটের জবগুলোতে অ্যাপ্লাই করতাম, এবং সেখানে লোয়ার রেট হলে ডাজন্ট ম্যাটার, বিকজ আপনি এক্সপ্লেন করতে পারবেন যে এই কাজের ওয়েটটা হয়তো কম ছিল, প্রেশার ছিল না, হয়তো আমি 5 মিনিটে কাজ করে দিতেছি, সেখানে $5 নিতেছি, আপনি ওইভাবে এটাকে মানে ইন্ডিকেট করতে পারবেন। বাট আপনি যখন আওয়ারলি রেটে আপনি একটা রেট ফিক্স করে ফেলবেন, তখন কিন্তু এটা আপনি সহজে আপ করতে পারবেন না, চাইলেই বাড়াতে পারবেন না, অনেক হার্ড হয়ে যাবে। তো এই ক্ষেত্রে পরবর্তীতে যেটা হয়েছে, আমি আস্তে আস্তে যখন রেগুলার হওয়া শুরু করলাম ফ্রিল্যান্সিং এ, তখন আমি ওইভাবে প্ল্যান করছি যে আমি যে কাজটা আমার কাছে মনে হইতেছে যে না হায়ার রেটে, সেখানে আমি হায়ার রেটে বিট করছি, যেখানে মনে হয়েছে যে লোয়ার রেটে, সেখানে আমি লোয়ার রেটে বিট করছি। এবং আমার সাথে ক্লায়েন্টের ইন্টারাকশনটা এভাবেই হয়েছে যে যদি তোমার কাজের ওয়েট বেশি থাকে, যেখানে আমার টেকনিক্যাল এফোর্ট বেশি দেওয়া লাগবে, আমার অনেক প্রিভিয়াস এক্সপিরিয়েন্স ইউজ করা লাগবে, সেক্ষেত্রে আমি তোমাকে বেশি চার্জ করবো। মানে ইটস ওপেন ডিসকাশন। তুমি যদি আমাকে হায়ার করতে হয়, তাহলে আমাকে বেশি রেটেই হায়ার করতে হবে। আর যেখানে আমি জানি যে এই কাজের ভ্যালুটা কম, আমি সেখানে ইচ্ছা করি লো রেটে বিট করছি। আপনারা যদি আমার প্রোফাইল দেখেন, সেখানে দেখতে পারবেন যেখানে 3টা রেটের আমার প্রোফাইল দেওয়া আছে, বিশেষ করে আপওয়ার্কে। মানে 15 পার আওয়ার রেটে একটা কাজ করি, একটা আছে 30 পার আওয়ার রেটে, আর একটা আছে 50 পার আওয়ার রেটে। তো আমি কিন্তু এখানে একটা ইন্ডিকেশন দিচ্ছি যে আপনার কাজের ওয়েট বেসিসে কিন্তু আমি প্রাইসিং চার্জ করব। তো এটা কিন্তু ওপেন। সো আপনারাও ট্রাই করেন যে নেগোসিয়েশনের ক্ষেত্রে এই ইন্ডিকেশনটা রাখতে, এবং ডোন্ট লুজ দ্য মানি। আপনি যদি প্রপারলি আপনার নিজের ভ্যালুটাকে যদি প্রেজেন্ট না করতে পারেন এবং ক্লেম না করতে পারেন, আপনাকে কিন্তু কেউ নিজে এসে দিয়ে যাবে না। সো স্টিক টু দ্যাট।
এবং মানে ওই কারেজটা রাখেন যে আপনি যদি কোয়ালিটি হোল্ড করেন অবশ্যই আপনি রিটার্নটা পাবেন। আচ্ছা, আজকের ভিডিওটাও মোটামুটি বেশ বড়ই হয়ে যাচ্ছে, কিন্তু একটা এক্সপেরিয়েন্স শেয়ার করার মতো মনে হচ্ছে আমাদের সাথে যেটা হলো, যে এই যে খুব সুন্দর কভার লেটার, ইন্টারভিউতেও খুব ভালো প্রেজেন্টেশন ছিল একজনের, আমরাও পছন্দ করে তাকে হায়ার করলাম, মনে হয়েছিল সে কাজ ডেলিভারি দিতে পারবে, কিন্তু শেষ পর্যন্ত আসলে কি হইলো? তো এটা একটু বলবা, কেননা দেখা যায় যে অনেকেই কি বলবো, যে নেগোসিয়েশনের ক্ষেত্রে এত খুব ভালো হয় যে সব কাজ করবে এটাও সে বুঝাইতে পারতেছে, বাট অ্যাকচুয়ালি ডেলিভারির সময় সেই জিনিসটা হচ্ছে না, এরকম কেসও তো হয়। তো সেই ক্ষেত্রে মানে কোনো সাজেশন যদি থাকে? অবশ্যই, এটা আমাদের একটা এক্সপিরিয়েন্স হয়েছে এরকম যে মানে কভার লেটার ওয়াজ সো গুড, নেগোসিয়েশনও বেটার ছিল, মানে সে প্রুভ করছে সে কথার মাধ্যমে যে সে কাজটা করতে পারবে, বাট আলটিমেটলি যখন আমরা কাজটা করাইতে গেছি দেন দেখা যেতেছে যে ও মানে প্রপারলি কাজটা ডেলিভারি দিতে পারে নাই, এবং এরপরে যে ম্যানেজমেন্টটা দরকার বা কমিউনিকেশনটা মেনটেন করা দরকার ওটা সঠিকভাবে করে নাই। তো দ্যাট ওয়াজ এ ব্যাড এক্সপিরিয়েন্স, এবং এটা আপনারা অবশ্যই করবেন না আশা করি, যে আপনাদের কভার লেটারে ওইভাবেই ইন্ডিকেট করার চেষ্টা করেন যতটুকু আপনি করতে পারবেন, এবং মানে আপনি ডেসপারেট হয়ে কোনো সময় ওভার কোনো কিছু করবেন না যেটা আপনি কখনোই করতে পারবেন না। কিছু জিনিস আপনি হয়তো এক্সিড দেখাইতে পারেন যেটা আপনার কন্ট্রোলের মধ্যে আছে, ওইরকম হলে করেন, বাট এমন কিছু করবেন না যেটা আপনার কন্ট্রোলের বাইরে এবং আপনি করতেই পারবেন না, তখন দেখা যাবে যে একটা আরো খারাপ ইমপ্রেশন দিয়ে দিবে। তো ওইটা অ্যাভয়েড করবেন, এবং আশা করি এই স্কিলগুলো আপনারা ডেভেলপ করার মাধ্যমে বেনিফিটেড হবেন, এবং ইনশাল্লাহ সামনে আরো এরকম কিছু স্কিল নিয়ে ডিসকাশনে আসবো আমরা। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।